একটা দেশের সার্বভৌমত্ব আসলে কতটা মজবুত? এই প্রশ্নটা উঠলেই আমাদের চোখে ভাসে সীমান্ত, সেনাবাহিনী বা বাইরের শক্তির কথা। কিন্তু বাস্তবতা হল, একটা দেশের ভিত্তির সবচেয়ে বেশি নড়ে যায় ভেতর থেকে। যখন প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়ে পড়ে, যখন সুশাসন থাকে না, তখন বিশ্ব রাজনীতির বড় খেলায় সেই দেশটা কেবলই একটা দাবার ঘুঁটিতে পরিণত হয়। আজ আমরা দেখব ভূ রাজনীতি আর সুশাসনের এই জটিল খেলায় বাংলাদেশের ভবিষ্যৎ কোন পথে এগোচ্ছে। পুরো বিষয়টাকে আমরা ৫টা ভাগে ভাগ করে দেখব। প্রথমে বোঝার চেষ্টা করব আন্তর্জাতিক শক্তির খেলাটা ঠিক কীভাবে কাজ করে। এরপর কথা বলবো পারমাণবিক ক্ষমতার মরীচিকা নিয়ে, ইতিহাস থেকে কিছু রাষ্ট্র পতনের কারণ খুঁজে দেখব এবং সেই আলোকে বাংলাদেশের বর্তমান অবস্থানটা বোঝার চেষ্টা করব। আর সবশেষে একটা শক্তিশালী সার্বভৌমত্বের জন্য কি করণীয় তার একটা রূপরেখা নিয়ে আলোচনা করব। আন্তর্জাতিক সম্পর্ক আসলে একটা শক্তির খেলা, আর এই খেলায় টিকে থাকতে হলে কিছু অলিখিত নিয়ম মানতেই হয়। একটা দেশের ভেতরের অবস্থা কতটা মজবুত, তার অর্থনীতি, তার প্রতিষ্ঠানগুলো কতটা শক্তিশালী, তার ওপরই কিন্তু নির্ভর করে বিশ্বমঞ্চে তার অবস্থান কোথায় হবে। এটাই টিকে থাকা সবচেয়ে বড় শর্ত। ইতিহাস ঘাটলে কিন্তু একটাই জিনিস পরিষ্কার হয়, একটা দেশের আসল প্রতিরক্ষা তার অস্ত্রশস্ত্র নয়, তার ভেতরের ভিত্তি। এই ভিত্তিটা যদি নড়বড়ে হয়, তাহলে বাইরের যে কোনো চাপেই ভেঙে পড়ার আশঙ্কা থাকে। তখন দরকষাকষির টেবিলে বসার যোগ্যতাও থাকে না, কেবল অন্যের খেলার ঘুঁটি হয়ে থাকতে হয়। এখনকার দিনে টিকে থাকার লড়াইটা কিন্তু শুধু বন্দুক বা ট্যাঙ্কের নয়, লড়াইটা এখন অর্থনীতির, প্রভাবের। অনেক সময় দেখা যায় কোনো দেশ একটু মাথা তুলে দাঁড়াতে গেলেই তার উপর নিষেধাজ্ঞা চাপিয়ে দেওয়া হচ্ছে, আবার কোথাও হয় সরাসরি সামরিক হস্তক্ষেপ। কিন্তু এর আরেকটা দিকও আছে। কিছু দেশ নিজেদের অভ্যন্তরীণ সমস্যায় এতটাই জড়িয়ে পড়ে যে বিশ্ব রাজনীতির মূল স্রোত থেকে তারা একেবারেই ছিটকে যায়, তাদেরকে কেউ গুরুত্বই দেয় না। এখানেই আসল প্রশ্নটা চলে আসে, একটা দেশ কি সবসময় অন্যের খেলার পুতুল হয়েই থাকবে, নাকি নিজের পায়ে দাঁড়াবে? ক্ষমতার কথা উঠলেই প্রায় একটা জিনিসের প্রসঙ্গ চলে আসে, পারমাণবিক অস্ত্র। আচ্ছা, এটাকে তো চূড়ান্ত শক্তির প্রতীক হিসেবে দেখা হয়, তাই না? কিন্তু বাংলাদেশের মতো একটা দেশের জন্য এই পথে হাঁটাটা কি আদৌ বাস্তবসম্মত, নাকি এটা কেবলই এক মরীচিকা? দেখুন, এই পারমাণবিক ইস্যুতে বাংলাদেশের অবস্থান কিন্তু খুবই পরিষ্কার। বাংলাদেশ পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি অর্থাৎ এনপিটিতে সই করেছে। আর রূপপুরে যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটা হচ্ছে, সেটাও কিন্তু আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা বা আইএই এর কড়া নজরদারিতে। এর একমাত্র উদ্দেশ্য হল বিদ্যুৎ উৎপাদন, কোনোভাবেই সামরিক কিছু নয়। অনেকেই হয়তো ভাবেন পারমাণবিক অস্ত্র থাকা মানে বিশ্ব দরবারে সম্মান, আর কেউ ঘাটাতে সাহস করবে না। কিন্তু উন্নয়নশীল দেশগুলোর জন্য বাস্তবতাটা কিন্তু একদম অন্যরকম। আমাদের আশেপাশেই তো উদাহরণ আছে, ভারত আর পাকিস্তান। পারমাণবিক শক্তিধর হওয়ার পরে দেশ দুটোকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখে পড়তে হয়েছে, আর তারা জড়িয়ে পড়েছে এক অন্তহীন আর ব্যয়বহুল অস্ত্র প্রতিযোগিতায়। এটাকে বলা হয় ভীতি আর ভারসাম্যের রাজনীতি। মানে একে অপরের উপর হামলার ভয় কেবল টিকে থাকা। এটা কি আসল নিরাপত্তা, নাকি ঝুঁকির এক নতুন অধ্যায়? তাহলে বাংলাদেশের মতো দেশের জন্য আসল শক্তির পথ কোনটা? উত্তরটা কিন্তু পারমাণবিক অস্ত্রে নেই, আছে মজবুত অর্থনীতিতে, ভালো শাসনে আর দেশের মানুষের আস্থায়। সত্যি বলতে পারমাণবিক অস্ত্রের পেছনে ছোটাটা হবে একটা আত্মঘাতী পদক্ষেপ। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এসে দেশের বিকাশমান অর্থনীতিকে একেবারে পঙ্গু করে দেবে। আসল শক্তি তো আসে ভেতর থেকে, যখন বিনিয়োগ আসে, যখন একটা স্থিতিশীল সমাজ তৈরি হয়। ইতিহাস কিন্তু আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়, আর সেটা হলো একটা দেশ বাইরের আক্রমণে যতটা না ক্ষতিগ্রস্ত হয়, তার চেয়ে অনেক বেশি দুর্বল হয়ে পড়ে ভেতর থেকে। যখন ভেতরটাই ফোপড়া হয়ে যায়, তখন বাইরের যে কোনো আঘাতেই পতনের আশঙ্কা থাকে। খুব বেশি দূরে যাওয়ার দরকার নেই, সাদ্দাম হোসেনের ইরাক বা মুয়াম্মার গাদ্দাফির লিবিয়ার কথা ভাবা যাক। এই রাষ্ট্রগুলোর পতন কিন্তু বাইরের শক্তির কারণে যতটা না হয়েছে, তার চেয়ে বেশি হয়েছে তাদের অভ্যন্তরীণ দমনপীড়নের জন্য। যখন শাসকরা জনগণের আস্থা হারিয়ে ফেলে, যখন দেশটা আন্তর্জাতিকভাবে একঘরে হয়ে পড়ে, তখন আসলে পতনের মঞ্চটা তৈরি হয়েই যায়। ভেতরটা ভেঙে গেলে বাইরের আঘাত সামলানো প্রায় অসম্ভব। এই ঘটনাগুলো থেকে একটা খুবই জরুরি বিষয় বোঝা যায়, একটা রাষ্ট্র কি প্রতিষ্ঠানের ওপর দাঁড়িয়ে আছে, নাকি কোনো একজন ব্যক্তির ওপর। দেখুন, যখন বিচার বিভাগ, সংবিধান বা অন্যান্য প্রতিষ্ঠানগুলো শক্তিশালী আর স্বাধীন হয়, তখন কোনো একজন নেতা চলে গেলেও দেশটা টিকে থাকে। কিন্তু রাষ্ট্র যদি পুরোপুরি একজন ব্যক্তির ওপর নির্ভরশীল হয়, তাহলে সেই ব্যক্তির পতনের সাথে সাথে পুরো কাঠামোটা তাসের ঘরের মতো ভেঙে পড়ে। লিবিয়াতে কিন্তু ঠিক এটাই হয়েছিল। এখানে আরেকটা গভীর প্রশ্ন আছে। আচ্ছা, কেন কিছু দেশকে আন্তর্জাতিক শক্তিগুলো সরাসরি টার্গেট করে, আবার কিছু দেশকে তারা যেন দেখেও দেখে না, একরকম উপেক্ষা করে?
এর একটা কারণ হতে পারে যখন একটা দেশ দুর্নীতি, অর্থপাচার আর নিজেদের ভেতরের কোন্দলে এতটাই ডুবে যায় যে বিশ্বমঞ্চে তার আর কোনো কৌশলগত গুরুত্বই থাকে না। সত্যি বলতে কারোর আক্রমণের লক্ষ্যবস্তু হওয়ার চেয়েও ভয়ঙ্কর বিপদ হল গুরুত্বহীন হয়ে পড়া। এতক্ষণের আলোচনার পর এবার নজর ফেরানো যাক বাংলাদেশের দিকে। এতক্ষণ যে বিষয়গুলো নিয়ে কথা হলো সেগুলোর সাপেক্ষে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিটা ঠিক কোথায় দাঁড়িয়ে আছে। একদিকে দারুণ প্রবৃদ্ধি, অন্যদিকে এক ধরনের ভঙ্গুরতা। এই প্যারাডক্সটা একটু খতিয়ে দেখা যাক। একটা কথা তো স্বীকার করতেই হবে, গত দশকে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ছিল চোখে পড়ার মতো। তৈরি পোশাক শিল্প আর প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের উপর ভর করে মহামারীর আগ পর্যন্ত জিডিপি প্রবৃদ্ধির গড় হার ছিল 7% বেশি। বাংলাদেশকে তখন বিশ্বের দ্রুততম বর্ধনশীল অর্থনীতির একটি হিসেবেই গণ্য করা হতো। কিন্তু এই উজ্জ্বল ছবির পেছনেই কিছু কঠিন বাস্তবতা লুকিয়ে আছে। এখনকার পরিস্থিতিটা দেখুন, একদিকে বাড়ছে বৈদেশিক ঋণের বোঝা, অন্যদিকে ডলার সংকট আর উচ্চ মূল্যস্ফীতি সাধারণ মানুষের জীবনকে কঠিন করে তুলেছে। এর সাথে যোগ হয়েছে ব্যাংকিং খাতের মারাত্মক কিছু অনিয়ম। আর 2023 সালে যখন আইএমএফের কাছ থেকে ঋণ নিতে হলো, সেটা কিন্তু আমাদের অর্থনীতির ভেতরের কাঠামোগত দুর্বলতাকেই সামনে নিয়ে এসেছে। অর্থনীতির এই চ্যালেঞ্জগুলোর সাথেই কাঁধে চেপেছে ভূ রাজনৈতিক চাপ। বাংলাদেশের ভৌগোলিক অবস্থানটা দেখুন, ইন্দো প্যাসিফিক অঞ্চলের ঠিক মাঝখানে। ফলে ভারত, চীন আর যুক্তরাষ্ট্র এই 3 বড় শক্তির প্রতিযোগিতামূলক স্বার্থের মধ্যে একটা সূক্ষ্ম ভারসাম্য রেখে চলতে হচ্ছে। একদিকে ভারতের সাথে ঐতিহাসিক প্রতিবেশী সম্পর্ক, অন্যদিকে চীনের সাথে বিশাল অর্থনৈতিক সারকতা। আবার যুক্তরাষ্ট্র চাপ দিচ্ছে গণতন্ত্র আর মানবাধিকারের মতো বিষয়গুলো নিয়ে। এই স্ট্র্যাটেজিক ব্যালেন্সিং বা কৌশলগত ভারসাম্য রক্ষা করাটা বাংলাদেশের কূটনীতির জন্য নিঃসন্দেহে একটা বিরাট পরীক্ষা। তো এই যে এতগুলো চ্যালেঞ্জের কথা বলা হলো, এখান থেকে বেরিয়ে আসার পথটা কি? কিভাবে ভেতর থেকে শক্তি অর্জন করে একটা স্থিতিশীল ভবিষ্যৎ গড়া সম্ভব? চলুন একটা সম্ভাব্য রূপরেখা নিয়ে কথা বলা যাক। একটা স্থিতিশীল আর শক্তিশালী রাষ্ট্র হিসেবে দাঁড়াতে হলে মূলত 4টা বিষয়ের উপর জোর দিতে হবে। প্রথমত, প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে, যেমন বিচার বিভাগ, নির্বাচন কমিশন, এদের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত, অর্থনীতিকে শুধু পোশাক শিল্পের ওপর নির্ভরশীল না রেখে প্রযুক্তি, ওষুধ বা কৃষির মতো নতুন খাতে ছড়িয়ে দিতে হবে। তৃতীয়ত, সুশাসন, মানে দুর্নীতি বা অর্থপাচারের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে। আর সবশেষে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল মানব সম্পদে বিনিয়োগ। দেশের মানুষের শিক্ষা আর দক্ষতার চেয়ে বড় কোনো শক্তি নেই। দিন শেষে একটা দেশের আসল শক্তি কিন্তু কোনো সামরিক সরঞ্জাম বা অস্ত্রে থাকে না। একটা দেশের দীর্ঘমেয়াদী আর টেকসই শক্তি হল তার শিক্ষিত, দক্ষ আর দায়িত্বশীল নাগরিক। এই মানব সম্পদই ভবিষ্যতের মূল ভিত্তি। সব আলোচনার শেষে রাষ্ট্রের আসল শক্তির উৎস কিন্তু মাত্র 2টো জিনিস: ন্যায় বিচার আর জনগণের আস্থা। যখন দেশের আইন সবার জন্য সমান হয়, যখন সাধারণ মানুষ রাষ্ট্রকে বিশ্বাস করতে পারে, তখনই একটা দেশ ভেতর থেকে শক্তিশালী হয়ে ওঠে। আর এই বিশ্বাসটাই যে কোনো সংকট মোকাবেলার সবচেয়ে বড় অস্ত্র। তাহলে শেষ প্রশ্নটা এখানেই এসে দাঁড়ায়, বাংলাদেশের ভবিষ্যৎ কি বাইরের চাপে নির্ধারিত হবে, নাকি এর গতিপথ ঠিক করবে দেশের ভেতরের সংকল্প? বাইরের শক্তির চেয়েও বড় চ্যালেঞ্জ হয়তো নিজেদের ভেতরের দুর্বলতাগুলোকে চিহ্নিত করা এবং সেগুলো মোকাবিলা করা। কারণ দিনের শেষে একটা দেশের ভাগ্য কিন্তু সেই দেশের মানুষের হাতেই লেখা থাকে।